মৃত্যু দিয়ে হয়তো জীবনের সব কষ্ট শেষ করে দেওয়া যায়, কিন্তু এই জীবনের যত ভুল, যত পাপ, যত অন্যায় করেছি তার শাস্তি তো মৃত্যুর পরও পেতে হবে। মৃত্যু দিয়ে না হয় জীবন থেকে পালিয়ে বাঁচলাম, কিন্তু মৃত্যুর পর কবরের আযাব থেকে কিভাবে আর কোথায় পালাবো? জীবনটা একটু কষ্টের হলেও কিছু সময় একা থাকা যায়। সব কিছু থেকে নিজেকে কিছু সময়ের জন্য গুটিয়ে নেওয়া যায়, কিন্তু মৃত্যুর পর কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো, কিভাবে পালাবো? তখন না পালানো যাবে, না পালাতে পারবো। মানুষ জীবন থেকে পালিয়ে বাঁচার জন্য আত্মহত্যা করে, কিন্তু এই আত্মহত্যায় তাদের চিরমুক্তি দিতে পারে না, আরো বেশি কষ্টদায়ক করে তোলে দুনিয়া ও আখিরাতের জীবনকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সকল মিষ্টি ভাইয়াপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকালবেলা কিচেনের থেকেই শুরু করলাম। সকাল সকাল উঠেই আজকে নাস্তায় নুডলস রান্না করে নিয়েছি। প্রতিদিনই নাস্তায় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, নিজের কাছেও ভালো লাগে না, আর বাচ্চাদের কাছেও তো একদমই ভালো লাগে না। যদিও নিজের খাবার তালিকায় এখন কোনো খাবারই নেই, সারাক্ষণ না খেয়েই থাকতে হয়, তো তারপরও কি আর করার, নিজে খাই বা না খাই বাচ্চাদের জন্য বা পরিবারের জন্য তো রান্না করতেই হবে। এটা আসলে আমাদের রুটিন মাফিক কাজ। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কাজ আছে। তো আমাদের নারীদের জীবনটা এমনই। তো সকালবেলা উঠে এই যে নাস্তাটা রেডি হয়ে গেল, এখন চলে গেলাম বাসার অন্যান্য কাজ করার জন্য। তো আজকে বাসায় অনেক কাজ জমে গেছে, যদিও সকাল থেকে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে ফেলেছি। বলতে পারেন এটা আমার অভ্যাস হয়ে গেছে, যেখানে যতটুকু এলোমেলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে ফেলি। তো ড্রয়িং রুমে এসেই দেখি যে আমার এই রুমটার মধ্যে অনেক এলোমেলো হয়ে আছে। আমার ছেলে রাতে এখানে বসেই পড়ালেখা করে। ওর আসলে টেবিল চেয়ারে সবসময় পড়তে ভালো লাগে না, যখন যেখানে পড়তে ইচ্ছে করে সেখানেই পড়ালেখা করে। আর এখন যেহেতু ওর এক্সাম চলছে তাই কিছু একটা ভুলিও না। তো যাই হোক, এই যে দেখেন একদম সোফার মধ্যে বই খাতা এভাবেই রেখে রাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। যদিও এটা আজকে প্রথম না, ও সবসময় এই কাজটা করে থাকে। আর ছেলে মানুষ মনে হয় একটু বেশি এলোমেলো হয়ে থাকে। আমার ছেলেটা একদমই বেশি অগোছালো আর এলোমেলো। ওর জন্য কিন্তু বাসায় সবসময় আমি রাগারাগি করি যে একটু তো গুছিয়ে রাখতে পারো, তুমি বড় হয়েছো। কিন্তু না, কে শোনে কার কথা? ও ওর মতোই থাকে। যতই রাগারাগি করি, রাগ শুনতে শুনতে মনে হয় অভ্যাস হয়ে গেছে। যত বকাবকি করি না কেন, ওর মতোই, ও আমার কথা কখনোই শুনবে না। গতকাল রাতে যখন ঘুমোতে গিয়েছি তার আগে কম্বলগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে গিয়েছিলাম, যেন সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে এগুলোকে নেড়ে দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের রাফিউজের যে কম্বলগুলো সেগুলো। তো একসঙ্গে আমি 4টা কম্বল ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। আমার বাসায় প্রতিদিনই এত কাপড়-চোপড় ক্লিন করা হয়, যে দেখে সেই অনেক বেশি বিরক্ত হয় বা অনেক বলে যে, "এত কাপড়-চোপড় কিভাবে হয়?" আসলে এটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি প্রতিদিনই অনেক কাপড়-চোপড় ক্লিন করি। তারপরেও আমার বাসায় সবসময় অনেক বেশি কাপড়-চোপড় হয়ে যায়। প্রতিদিন যদি ২ বার করে ওয়াশিং মেশিনে কাপড় দেই, তারপরেও দেখবো আবারও কিছু কাপড়-চোপড় জমে গেছে। এর একটা বিশেষ কারণও আছে। আমি ধরেন এই যে জানালার পর্দা, বিছানার চাদর বা নিজেদের ব্যবহারের কাপড়-চোপড়, এগুলো অতিরিক্ত কিন্তু অনেক বেশি। আর এগুলো যখন আমি প্রতি সপ্তাহে ১ বার করেও যদি ক্লিন করি, তাহলে দেখবেন সেই ঘুরে ফিরে প্রতি সপ্তাহে অনেক কাপড়-চোপড়ই জমে যায়। একটা বাসায় কিন্তু কাপড়-চোপড় কম থাকে না, অনেক কাপড়-চোপড় জমে যায়। তো এটা আসলে আমি কাউকে বোঝাতে পারি না। আর আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যেকোনো কাপড়-চোপড় একবার বা কিছু সময়ের জন্য যদি ইউজ করি, সেটা আমি সঙ্গে সঙ্গে ক্লিন করি, বা ডিটারজেন্ট ছাড়া ক্লিন না করলে সেটা আমি ব্যবহার করতে পারি না। আর এটা আমার মতো হয়েছে আমার ছেলেমেয়ের অভ্যাসটাও। তো যে কারণে আপনাদের ভাইয়া অনেক সময় অনেক বকাবকি করে যে, "তোমরা সাধারণ কাপড়গুলো এমনভাবে ক্লিন করো, মনে হচ্ছে না যেন কত বছর পর্যন্ত সেটা ইউজ করেছো।" আসলে এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা বলতে বলতে আমি সোফাগুলো একটু গুছিয়ে নিয়েছি, মানে এলোমেলো বইগুলো একটু সাজিয়ে নিলাম।
যদিও কিছুক্ষণের মধ্যে উঠে আবারও সেই একই অবস্থা করে ফেলবে। সকালবেলা উঠে কিন্তু আমাদের ঘর গোছাতে গোছাতে অনেক সময় লেগে যায়। কিন্তু আমার ঘরে যে সদস্যগুলো আছে তাদের কিন্তু এলোমেলো করতে একদমই সময় লাগে না। তো এই যে অ্যাকুরিয়ামটা একটু পরিষ্কার করতে আসলাম। অ্যাকুরিয়ামের কাছে আসলেই আমার মাছগুলো মনে হচ্ছে যেন ঝাঁপিয়ে পড়ে। মানে আমাকে দেখলেই বুঝতে পারে যে আমি খাবার দিতে এসেছি। যদিও আজকে একদম খুব সকালবেলা উঠেই যখন নামাজ পড়েছি তখনই এসে খাবার দিয়ে যাই। প্রতিদিন ওই এক টাইমে আমি খাবারটা বেশি দেই। একটা সময় অনেক বেশি ২ বার ৩ বারও খাবার দিয়েছি। কিন্তু না, দেখলাম যতই খাবার দিচ্ছি অ্যাকুরিয়ামও অনেক বেশি নোংরা হয়ে যায় আর এদের কোনো চাহিদার শেষ নেই। আর অতিরিক্ত খাবার দিলে কিন্তু অ্যাকুরিয়ামের মাছগুলো মরেও যায়। তো যাই হোক, এখন একটু একটু করে ড্রয়িং রুমের সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশিং মেশিনের উপরের অংশটাও কিন্তু অনেক ময়লা জমে গিয়েছে, সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এখন ঝড় বন্যার সময়, তো যখন তখন কিন্তু হাওয়া ছাড়ে। তো হাওয়াটা ছাড়লেই বাসার চারিদিকে যেহেতু বালু, যেহেতু কাজ চলছে, তো প্রচুর বালু এসে বাসার সব কিছু এলোমেলো করে যায়। আমার সাথে তো অনেক দিন এমনটা হয়েছে, আমি সব কিছু একটু গুছিয়ে নিয়েছি, ঠিক তার সাথে সাথেই এরকম ঝোড়ো হাওয়া, সাথে সাথে আবার সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এরকম পরিস্থিতি হলে আমার তো অনেক বেশি রাগ হয়। ওয়াশিং মেশিনটা অনেকদিন পর্যন্ত পরিষ্কার করা হয় না। পরিষ্কার বলতে একটু মুছে দেওয়া হয় না। যদিও আমি টাপ ক্লিন করেছি গতকালকেও। কিন্তু বাহিরের অংশটা পরিষ্কার করা হয়নি। তো যেহেতু আমি কিছু সময় আগে কাপড়-চোপড় বের করেছি, তাই এখন ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে রাখবো। আর ওয়াশিং মেশিন ব্যবহার করার পর কিন্তু ঢাকনাটা খুলে রাখতে হয়, মানে ফাঁকা রাখতে হয় কিছুটা, যেন এর ভেতরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে বা ভেতরে যদি কোনো আম পানি থাকে সেটা যেন শুকিয়ে যেতে পারে। তা না হলে কিন্তু এর ভেতরে একটা গন্ধ সৃষ্টি হয়। তো আমি কিন্তু সবসময় ঢাকনাটা খুলেই রাখি। একটু না একটু ফাঁকা করে রাখি, এতে করে বাষ্পটা বেরিয়ে যায়। ওয়াশিং মেশিন ব্যবহার করলেও এর কিন্তু আলাদা যত্ন আছে, তা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তার থেকেও একটা বড় বিষয় আছে, ওয়াশিং মেশিন যদি আপনি শুকিয়ে না রাখেন, মানে ভেতরে যদি আলো বাতাস প্রবেশ না করে, তাহলে কিন্তু এর ভেতরে ময়লাটা আস্তে আস্তে পচনশীল হয়ে যায়। আর এর ভেতরে একটা গন্ধ সৃষ্টি হয়। যখন আপনি কাপড় চোপড় ক্লিন করবেন তখন কিন্তু সেই গন্ধগুলো আপনার কাপড় চোপড়েও হবে। অনেক আপুরা অনেক ভিডিওতেও বলেছেন, দেখেছি যে তাদের ওয়াশিং মেশিনে এরকম গন্ধ সৃষ্টি হয়। তার একমাত্র কারণ হচ্ছে ওয়াশিং মেশিনের ভেতরে অতিরিক্ত ময়লা হয়ে যাওয়া। এজন্য প্রায় ২ মাস ৩ মাস পর পরেই একবার হলেও টাপ ক্লিন করা, আর ৬ মাসে অন্তত একবার ভালো করে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে ওয়াশিং মেশিন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তো ওয়াশিং মেশিন পরিষ্কার করা হয়ে গেছে। এখন ইন্টেরিয়রের উপরের অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যদি প্রতিদিন মোছা হয় তারপরও আবার বালু। তাছাড়া আমার বাসায় যারা আছে তারা তো মনে করেন এলোমেলো করার জন্য একদম সবসময় রেডি হয়েই থাকে। তো যাই হোক, এখন এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ইন্টেরিয়রের ভিতরে যে ডিজাইনগুলো, সেগুলোর ভেতরেও কিন্তু ধুলা পড়ে আছে। তাছাড়া হোয়াইট কালার যেকোনো জিনিসের মধ্যে একটু ধুলা পড়লে কিন্তু সেটা বোঝা যায়। যদিও আপনারা ক্যামেরায় বুঝতে পারেন না, আমি তো আসলে বুঝতে পারতেছি। এর ভিতরেও কিন্তু ময়লা পড়ে গেছে। আর এই যে সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, দাগ, দাগ, এগুলো কিন্তু একদম খাঁজ কাটা। মানে ভেতরে কিন্তু হাই করা আছে। এই কারণে কিন্তু ময়লাটা একটু বেশি ওটার ভিতরে জমে যায়। আর সবকিছুর মধ্যে এত বেশি ময়লা পড়ে, এত বেশি যে কি বলবো। মাঝে, মাঝে ইচ্ছে করে যে সব কাজ বাদ দিয়ে এভাবে ময়লার মধ্যেই থাকতে শুরু করি। কিন্তু কি করব? পরিশেষে আর সেটা থাকা হয় না। আমরা গৃহিণীরা যতই কাজ করতে, করতে ক্লান্ত হই না কেন, আমাদের কিন্তু আবার সেই দিন শেষে নিজেকে মানিয়ে নিয়ে আবার এই কাজগুলো করতেই হয়। কি আর করার? কিছুই করার নেই। আমাদের জীবনটাই আসলে এরকম। তো যাই হোক, আমি কিন্তু এর মাঝে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। সেটা যদিও অফ ক্যামেরায় করেছি। আজকে ভাবলাম যতই কষ্টই হোক না কেন আমার বেশ কিছু কাজ করতে হবে। এছাড়াও আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলেছি। যেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি না। কারণ সব কাজ শেয়ার করতে গেলে আমার আর কাজ করা হবে না। ভিডিওর মতো হয়তোবা ভিডিওই করা হবে। তো আসলে সেটা পসিবল না। আমাদের কাছে সংসারের কাজগুলো আগে, তারপরে বাকি সব হচ্ছে পরের বিষয়। তো এই যে দেখেন, কাজ করতে, করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। যদিও আমাদের এখানে বিদ্যুৎ খুব একটা বেশি যায় না। আজকে মনে হয় ৪-৫ দিন পর আজকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আর বিদ্যুৎ যাওয়া মানেই হচ্ছে আমার এত অস্থির লাগে, যা বলার বাহিরে। মনে হচ্ছে একটা সেকেন্ড ফ্যানের নিচ থেকে আমি সরতে পারি না।
তো যাই হোক, কি আর করার, আমার কাজগুলো যেটা আমি করতে শুরু করেছি সেটা আমি এখানে শেষ করতে হবে। আজকে যেহেতু ভেবেছি ড্রয়িং রুমটা সম্পূর্ণ একটু পরিষ্কার করব, মানে যে আলগা ধুলোটা পড়েছে সেটা মুছে নিব। তো আমি কিন্তু সেটা করেই যাচ্ছিলাম। এই যে দেখেন, এখন কিন্তু কোনো বিদ্যুৎ নেই। সেই অবস্থায় আমি কাজগুলো করছিলাম। তবে খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি বিদ্যুৎটা চলে আসতে। আমি কাজগুলো করতেছি, করা প্রায় শেষ প্রান্তে, তখনই কিন্তু আবার বিদ্যুৎ চলে আসছে। একদিকে ভালোই হয়েছে। আমার ক্যামেরার যে আলো ছিল, সেই আলোতে কিন্তু এই সোফার মধ্যে যে ফুলগুলো সেটার ভিতরে যে ধুলা পড়ে গেছে সেটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছিল। আর সেই কারণে সমস্ত সোফাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। যখন কাজটা শুরু করেছি তখন শেষ করতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট। আমার কাজ করতে কখনো ক্লান্ত লাগে না। আমি কাজ করতে ভালোই বাসি। তবে সমস্যা হয় তখনই যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার ইদানিং অনেক বেশি খারাপ লাগে যে এত অসুস্থ কেন হয়ে পড়ছি? যে কারণে সংসারের কাজগুলো কিন্তু ঠিকভাবে করতে পারছি না। এই যে আপনাদের সঙ্গে ১.৫ মাসের উপর আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে, যেহেতু দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যতদিন হায়াত থাকে যেন সুস্থ থাকতে পারি, নিজের কাজগুলো নিজে করতে পারি। এটাই আসলে একমাত্র চাওয়া। তো এই যে কথা বলতে, বলতে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটিও চলে আসছে। খুব বেশি একটা সময় কিন্তু এখানে বিদ্যুৎ গিয়ে থাকে না। মনে হয় ১০ থেকে ১২ মিনিট হবে বা বিদ্যুৎ ছিল না। আর এদিকে আমাদের গ্রাম অঞ্চলে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যখনই বাড়িতে ফোন দিই সবার কাছে একই কথা, বিদ্যুৎ একদমই থাকছে না। জানি না আসলে এই গরমের মধ্যে এই বিদ্যুৎ না থাকার বিষয়টা, এটা আসলে গ্রামের মানুষকে অনেক বেশি ভোগান্তি দিচ্ছে। আর এটা কবে সমাধান হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। সবার আসলে ভীষণ কষ্ট হচ্ছে। নিজেকে দিয়ে আসলে এই বিষয়টা ফিল করি। ঠিক তেমনটা তো সবার ক্ষেত্রেই। তো আজকে আসলে একটু বিরিয়ানি রান্না করব। এই কারণেই একটু ঝামেলাটা কম ছিল। আমি যখন বিরিয়ানি রান্না করি তখন কিন্তু কাজের চাপটা আমার কাছে একটু কম লাগে। তার কারণ হচ্ছে বিরিয়ানিটা আমার কাছে শর্টকাট মনে হয়। আর যদি সবকিছু প্রস্তুত করা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি যখন কাজ করছিলাম তখন কিন্তু আমার চুলায় রান্না বসানো ছিল। ওই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুটা কিন্তু ভাজি বসিয়ে দিয়েছিলাম। একদম চুলাটা ডিম করে তারপরে ফ্রাই প্যানের উপরে দিয়ে রেখেছি। আর এখন একদম সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর এরপর এই যে এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার বাসার অন্যান্য কাজগুলো করে নেব। আসলে কাজ যখন করি আমি এভাবেই করি। রান্নার জন্য আমি আমার বাসার কাজ কখনোই ফেলে রাখি না। আর রান্নার জন্য শুধুমাত্র কিচেনেই যে দাঁড়িয়ে থাকবো এটাও আমি কখনো করি না। তাহলে সারাদিন কিচেনেই কাটাতে হবে। তাহলে বাসার অন্য কোনো কাজ আর করা হবে না। তাছাড়া আপনারা তো জানেন আমার একটা ছোটখাটো ছাদ বাগান রয়েছে। সেখানেও কিন্তু আমাকে ১-২ ঘন্টা সময় প্রতিদিন দিতে হয়। তাদের একটা যত্নের বিষয় আছে। তো আজকে সকালেও কিন্তু ছাদ বাগানে আমি গিয়েছি অলরেডি। সেটাও তো আপনাদের সাথে শেয়ার করিনি। যেহেতু গত পর্বে ছাদ বাগানটা শেয়ার করেছি তাই আজকে আর সেটা করলাম না। ছাদ বাগানে গিয়ে আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে নিয়ে পুরো বাগানটা পরিষ্কার করেছি। তারপরে গাছের গোড়াগুলো আমি একটু খুঁচিয়ে দিয়েছি, মানে মাটিগুলো আলগা করে দিয়েছি, পানি দিয়েছি। তো এগুলো করতে মোটামুটি আমার ১-১.৫ ঘন্টা ছাদে চলে যায়। এরপর এসে বাসার অন্যান্য কাজ করা বা অন্যান্য বেলকনিতে তো গাছ আছে সেগুলোতেও তো পানি দিতে হয়। মোদ্দা কথা, সারাদিন আমার কিন্তু কাজের উপরেই থাকতে হয়। তো এই রান্নার জন্য যদি সারাক্ষণ বসে থাকি তাহলে এই কাজগুলো কে করবে? আর নিজেরও তো এক্সট্রা একটা সময়ের প্রয়োজন আছে। যদিও সেই সময়টা এখন খুব একটা নিজেকে দিতে পারি না। কারণ কাজ করতে গেলে আর ওই সময়টা দেওয়া যায় না। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু নিজেকে দিতে পারছি সময়, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আর সংসারে কাজ করতে ভালো লাগে। তাই আমি মনে করি সংসারে যখন কাজ করি ওইটাই আমার জন্য পার্সোনাল সময়। আর সংসারের কাজটাকে যদি ভালো না বাসতাম তাহলে হয়তোবা ওই কাজটা আমার ক্লান্ত লাগতো বা আমার কাছে ভালো লাগতো না। আমি আমার সংসারে যে কাজটুকু করি সেটা আসলে ভালোবেসেই করি। আমার কাছে মনে হয় যেকোনো নারী যারা সংসারকে ভালোবাসে তারা ভালোবেসেই কাজটা করবে। আর যারা করবে না তারা আসলে সংসারকে ভালোবাসে না। যদি বলি যে হ্যাঁ, সব আপুরাই একরকম, বিষয়টা তা না। কিছু আপু আছে এরকম যে অনেকেই দেখবেন, অনেক মেয়েরা আসলে সংসারে কাজ করতে গেলে অনেক ভয় পায়। এটা আমি অনেক জায়গায় দেখেছি। যাই হোক, আমার ক্ষেত্রে সেটা কখনোই আসে না। আমারও কষ্ট হয় তখন যখন আমি অসুস্থ হয়ে পড়ে থাকি, কাজ করতে পারছি না। তখন খুব খারাপ লাগে যে আমি উঠে যে কাজ করব সেই কাজটা করতে পারছি না বা কাজটা পড়ে আছে। কথা বলতে, বলতে কিন্তু আমি বিরিয়ানি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন।
ভিডিওর এ পর্যায়ে আমার সকল ভাই আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট করছি, জানি না আপনারা কে কে এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে রান্নার পর্বটা কিন্তু শেষ করে ফেলেছি। এরপর চলে এলাম বেডরুমে আমার ড্রেসিং টেবিলটার সামনে দিয়ে একটু পরিষ্কার করার জন্য। আর এর মধ্যে কিন্তু আরও অনেক টুকিটাকি কাজ যদিও করে ফেলেছি। যাই হোক, সেগুলো তো অফ ক্যামেরায় করেছি। এখন হচ্ছে কয়েকটা আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। আনিসা ড্রেস কালেকশন আইডি থেকে একজন আপু গত পর্বে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমি কড়াইটা কোন পেজ থেকে নিয়েছি। তো আমি জানতাম না যে আপু কোন কড়াইয়ের কথা বলতেছে। তো যাই হোক, আপু আজকে লিখেছেন যে আপু কাস্ট আয়রনের যে ছোট মিনি কড়াইটা কিনেছে ওইটার কথা বলেছিল। তো আপু ওটা আসলে আমি মার্কেট থেকে নিয়েছিলাম। আমি ভিডিওতে বলেছি, তুমি হয়তোবা লক্ষ্য করোনি যে আমি ওই কড়াইটা কয়েকদিন আগে মানে ২ দিন আগে মার্কেট থেকে নিয়েছি। এটা হচ্ছে ঢাকার মিরপুরে শাহলি প্লাজার নিচতলা থেকে নিয়েছি কাস্ট আয়রনের এই ছোট কড়াইটা। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এটার দাম নিয়েছে আমার কাছ থেকে ২৩০০ টাকা। যদিও আমার পরিচিত দোকান এই জন্য একটু কমিয়ে রেখেছে, হয়তোবা মার্কেটে আরও ২-১০০ বেশি নিতে পারে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আমার অনেক আপুরাই আমার মিনি কিচেনের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেছে। যদিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি জানি না। অনেকে হয়তোবা ভাবতে পারো যে এখন কিসের জন্য মিনি কিচেন বা এইসব বিষয়। আসলে আমার কাছে ভালো লাগা আর নিজের ভালো লাগাটাই হচ্ছে সবথেকে বড় কিছু। আমি মিনি কিচেন থেকে কিছু করতে পারবো কিনা সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে ছোট, ছোট জিনিসগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। প্রয়োজন হলে বাসায় সাজিয়ে রাখবো। এটাই আমার কাছে তৃপ্তি। তো একজন আপু আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছো, "আপু তোমার বাসা কোথায়? আমার ঠিকানা জানতে চেয়েছো। কারণ আমাদের এলাকাটা নাকি তোমার কাছে ভালো লেগেছে। তুমি নাকি বাসা পাল্টাতে চাও।" তো আপু, এটা হচ্ছে মিরপুর ডিওসিসের কাছেই। এটা বিএস বিল্ডার্স এলাকা। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তুমি যদি বাসা পাল্টাতে চাও ইনশাল্লাহ চলে এসো। আমাদের এলাকাটা আসলেই অনেক সুন্দর। তবে আমি যে বাসাটায় আছি মানে আমার বাসাটা, এটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে। কারণ লোকেশনটা অনেক সুন্দর। এখন পর্যন্ত যদিও এত বেশি এখানে বিল্ডিং উঠে যাচ্ছে, হয়তোবা পরিবেশ সামনে এরকম নাও থাকতে পারে। তো যাই হোক, এখন তোমার জন্য আমি আসলে বলে দিলাম। তো বাসার সমস্ত কাজ শেষ করে চলে গিয়েছি উত্তরা দিয়াবাড়ি। সেখানে গিয়েছি যে নার্সারিতে। দেখতেই পাচ্ছ, যেহেতু আমি একজন গাছপ্রেমী আর বেশিদিন নার্সারিতে না গিয়েও থাকতে পারি না। তো বাসায় যারা ছিল তাদের সবাইকে নিয়েই আমি নার্সারির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কোন ধানে চাল হয় না? ধাঁধার সঠিক উত্তর ছিল সাবধানে। সঠিক উত্তরটি আপনারা কেউ দিতে পারেনি তাই আজকের পর্বে, কারণ আমি নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হলো, কি এমন জিনিস যে প্রতিদিন ডুবে যায় কিন্তু ভিজে না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে যাবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।